এখানে 4 নাম্বার প্রশ্ন বলা আছে তোমার চাহিদা অপেক্ষক হচ্ছে কিউডি সমান সমান এত, যোগান অপেক্ষক হচ্ছে কিউএস সমান সমান এত। প্রশ্ন হচ্ছে উদ্দীপক হতে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, কিভাবে আমরা করব? আমরা জানি, তোমরা সবাই মোটামুটি জানো যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা সমান সমান যোগান, মানে কিউডি সমান সমান কিউএস, বা কিউডি কত এখানে 100 মাইনাস 5p সমান সমান কিউএস মানে যোগান 20 প্লাস 5p, বা 100 20 কে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, 20 ইকুয়াল টু 5p কে পাশে নিয়ে যাও প্লাস হবে 5p প্লাস 5p, বা 80 ইকুয়াল টু 10p। অতএব p সমান সমান 80 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 8। এই হচ্ছে তোমার ভারসাম্য দাম হচ্ছে 8। এরপরে বলছে ভারসাম্য পরিমাণ। স্যার স্যার কি আসছেন নাকি আজকে? আসছেন? আজ আমি ক্লাসে আমি 12:40 পর্যন্ত ক্লাসে থাকবো আর কি, আপনার সঙ্গে দেখা করবো আর প্রশ্নটার ব্যাপারে কথা বলবো, বুঝছেন? প্রশ্ন দিবেন তো, এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ পি সমান সমান 8 আসছে? দেখা যাচ্ছে? এই দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, বুঝছো পি 8 কেমনে আসছে? আমরা জানি চাহিদা সমান সমান যোগান, চাহিদা এবং যোগান আমরা যদি এক করি তখন দেখবা যে একটা লাস্টে দাম আসবে। এখন বলছে ভারসাম্য পরিমাণটা কিভাবে বের করব? এই পি এর যে মানটা, এটা হয় চাহিদা সমীকরণে বসাবা অথবা যোগান সমীকরণে বসাবা, যেটাতেই বসাও যে মান আসবে এটাকে আমরা বলবো ভারসাম্য পরিমাণ। এখন লিখবো হচ্ছে, এখন পি এর মান চাহিদা সমীকরণে বসাইলে কি পাই দেখো, কিউডি সমান সমান 100 মাইনাস 5 ইন্টু 8। এইটা হচ্ছে কি ভারসাম্য দাম পাইছি, এই যে মানটা এখানে লিখলাম, 100 মাইনাস 40 সমান সমান 60। এই হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ। এখন বিষয়টা হচ্ছে এটা হয়েছে কিনা এটা তোমরা কেমনে বুঝবা? তার প্রমাণ হচ্ছে এই একই দামটা তুমি যোগান সমীকরণে রাফলি মনে মনে বসাবা বা রাফ করবা পাশে, যে 20 প্লাস 5 ইন্টু 8, এটাও যদি 60 আসে তার মানে তোমার অঙ্কটা হয়েছে বা তোমার এই ছোট্ট ম্যাথটা হয়েছে। 20 প্লাস 40 সমান সমান 60। হ্যাঁ, দেখো এটাও 60 আসছে, এটাও 60 আসছে। আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান দুইটা সমান হয়, তার মানে আমরা দেখলাম যে দুইটা চাহিদা এবং যোগান দুটো সমান হয়েছে কোন দামে? 8 টাকা দামে। তার মানে আমাদের ভারসাম্য দাম হচ্ছে 8 আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 60। কারো কোনো প্রশ্ন আছে বলো তো দেখি? রিমলি, মৃদুলা? স্যার আবার একটু বলুন। আবার বলতে আমি বললাম যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা সমান সমান যোগান হয়। এখানে চাহিদা কত? 100 মাইনাস 5p, আর যোগান কত? 20 প্লাস 5p। ম্যাডাম, হ্যালো ম্যাডাম, ক্লাসে আপনাদের পরে বন্ধ ক্লাসে, কলেজে আছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে। এখন কি লিখলাম? আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা সমান সমান যোগান, সেখানে চাহিদা সমান সমান যোগান। এখান থেকে 100 মাইনাস 20 লিখছি কেন? 20 এই পাশে প্লাস আকারে আসে, এই পাশে নিয়ে আসছি মাইনাস এসে, মাইনাস 5p এই পাশে মাইনাস ছিল ওই পাশে নিয়ে গেছি প্লাস 5p এসে, যোগ করলাম 10p সমান 80। তাহলে p এর মান হচ্ছে 8। এই 8 টাকার দাম আমি চাহিদা সমীকরণে বসালাম। এই যে চাহিদা সমীকরণ 100 মাইনাস 5p, তো এই p এর জায়গায় আমি 8 বসালাম, আমরা পাইলাম হচ্ছে 60। এখন এটাই ভারসাম্য পরিমাণ। এখন p এর মান চাহিদা সমীকরণে বসাই, কিউডি সমান সমান 100 মাইনাস 5 ইনটু 8, 100 মাইনাস 40 ইকুয়াল টু 60। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আরে উঠে এলো কি, তোমরা তো বইয়ের মধ্যেই করা আছে, আমি তো জাস্ট তোমাদেরকে দেখাই দিয়েছি আর কিভাবে করবা। আচ্ছা, ঘ নাম্বার বলছে কি দেখো, অপেক্ষকের সাহায্যে চিত্রের মাধ্যমে ভারসাম্য অবস্থাটি ব্যাখ্যা করো। আচ্ছা, চিত্রের মাধ্যমে ভারসাম্য অবস্থা কিভাবে ব্যাখ্যা করবে? এটা বিভিন্ন ভাবে তোমার হচ্ছে অ্যানসারটা দেওয়া যায়, তবে সবচেয়ে সহজ যেটা সেটা আমি দেখাই। দেখো ঘ নাম্বার, ঘ খুবই ছোট্ট একটা প্রশ্ন।
এইখানে তোমরা ভারসাম্য দাম পাইছো কত 8 টাকা, ভারসাম্য পরিমাণ পাইছো 60, এটা মাথায় রাখবে। এখন এইটা যে ভারসাম্য তার প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, এটার আগে একটা দাম নিতে হবে, এটার এক পরে একটা দাম নিতে হবে। দেখো এখানে ভারসাম্য দাম 8 টাকা এবং ভারসাম্য পরিমাণ 60 একক। এখন আমরা পি এর কয়েকটি মানের বিপরীতে চাহিদা ও যোগানের কয়েকটি মান দেখব। আমরা এখন পি এর কয়েকটি মানের বিপরীতে চাহিদা ও যোগানের কয়েকটি মান দেখব। এই যে এখানে একটা ছোট্ট চার্ট টাইপের রাখবা, কিচ্ছু না, পি কিউডি কিউএস তিনটা এখানে কলাম হবে। তোমরা ভারসাম্য দাম কত পাইছো 8 টাকা না? ভারসাম্য দাম কত পাইছো বলো আবিদ? 8 টাকা। ভারসাম্য দাম কত 8 টাকা। ভারসাম্য পরিমাণ পাইছো কত 60, তাই তো? এখন আমাদেরকে যেহেতু অপেক্ষকের সাহায্যে ভারসাম্য অবস্থা দেখাইতে হবে, এই যে ভারসাম্য যে দামটা পাইছো এইটার থেকে তোমরা যে কোনো একটা দাম কম নিবা, যে কোনো একটা দাম বেশি নেবা। ধরো 6 টাকা দাম আর 10 টাকা দাম আমি নিলাম, 6 এবং 10। এখন 6 টাকা দামে চাহিদা কত হবে, যোগান কত হবে, এটা বের করব। আর 10 টাকা দামে চাহিদা কত হবে, যোগান কত হবে, সেটা বের করবো। দেখো তোমরা এখানে আমরা মনে মনে 6 বসাও, মনে মনে, এটা কিন্তু এত করতে হবে না, তোমরা মাথায় করবা। 100 মাইনাস 5 গুণন 6 কত হয় দেখো, 5 6 30। 100 থেকে 30 বাদ দিলে হচ্ছে 70। তার মানে দাম যদি 6 টাকা হয় কিউডি হবে 70। আবার এখানে মনে মনে যোগানের মধ্যেও 6 বসাও, 20 প্লাস 5 ইন্টু 6 কত হলো, 5 6 30, 20 প্লাস 30 হচ্ছে 50। এবার 10 বসাও মনে মনে, 10। 100 মাইনাস 5 10 50, 100 থেকে 50 বাদ দিলে 50। আবার এখানেও তুমি 10 বসাও মনে মনে, 20 যোগ 5 গুণ 10 50, 20 50 70। এটা বুঝছো? দেখো মনোযোগ দিয়ে এই অংশটা কি করছি আমি, দাম 8 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে তোমার 60 60, চাহিদা যেমন যোগান লিখলাম। এরপর আমি কি করছি, ভারসাম্য দাম থেকে একটু কম একটা দাম নিলাম, একটু বেশি একটা দাম নিলাম, তারপর এই দুইটা দাম আমি চাহিদাতে বসাইলাম, যোগানে বসাইলাম। চাহিদাতে যখন 6 টাকা বসাইলাম তখন আমি দেখলাম যে আমার কিউডি হচ্ছে 70, চাহিদা 70 আসছে, আর যোগানে আসছে 50। আবার আমি যখন 10 টাকা তোমার চাহিদা সমীকরণে বসাইলাম তখন আমরা দেখলাম তোমার চাহিদা আসছে 50, যোগান আসছে 70। এখন এই জিনিসটাকে আমরা তোমার হচ্ছে এখন চিত্রের মাধ্যমে দেখাবো, তাহলে আমাদের জিনিসটা শেষ। এই জিনিসটা বুঝছো তোমরা? দেখি কেউ বলো তো দেখি, দেখা যাচ্ছে? দেখো এই জিনিসটা, এই টাকাটা বুঝছো তো? প্রথমে মাঝখানে লিখবা হচ্ছে ভারসাম্য দাম এবং পরিমাণ লিখছি, তার থেকে একটা বেশি টাকা নিবা, একটা কম টাকা নিবা, দেন এই দুইটা টাকা চাহিদা এবং যোগানে বসে তোমার হচ্ছে দুইটা মান পাবা, সেই মান দুইটা আবার দুই জায়গাতে লিখবা। ঠিক আছে? এখন আমরা যখন তোমার হচ্ছে চিত্রটা আঁকবো, চিত্রটা কিভাবে আঁকবো এবার দেখো। চিত্রটা একদম সহজ, কিছুই না। তোমরা সবাই মোটামুটি দেখছো এটা, এই নয়েজ করে দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছো না? কি বলে স্যার বারবার নয়েজ করতেছে, ওরাতে দেখব কিভাবে? আমি তো কোনো আওয়াজ শুনতেছি না। না নয়েজ আওয়াজ শুনে ওই যে শব্দ করলে তারপর ওই যে আপনি হয়ে যায়, ওটা তো ধন্য ক্যামেরা দেও না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা এস, এটা ডি, এটা যোগান, এটা চাহিদা। চিত্রটা কিভাবে মনোযোগ দিয়ে দেখো, একটা চুরি আছে, এটা বুঝে নাও। এই যে যেখানে চাহিদা এবং যোগান দুইটা ছেদ করে সেখানে ভারসাম্য হয়, এটা নরমাল বিষয়। তো আমরা এটা আঁকার আগে যে কাজটা করব, মনোযোগ দিয়ে দেখো, এখানে একটা বক্স আঁকবো। বক্স কি বক্স, এই 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 আগে আমি একটা, দেখছো কি করছি আমি, একটা বক্স আঁকছি, দেখছো? জি স্যার। হ্যাঁ, বক্সটা কেন আঁকছি সেটা পরে বলতেছি, আগে বক্সটা আঁকবা। আঁকার পরে এই যে এখান থেকে একটা দাগ বাড়াই দিবা, এখান থেকে একটা দাগ বাড়াই দিবা, নিচের দিকেও একটা দাগ বাড়াইলা, এটারে
বাড়াই দিলা দেখো কি করছি বলো তো, ফার্স্টে একটা বক্স আঁকছি, তারপরে দুই পাশে বাড়াই দিয়ে মিলাই দিলাম আর কি। ঠিক আছে, বুঝছো কি করছি? জি স্যার। এই বুঝছো আবির? জি স্যার। ইতি ইতি তানজিনা ত্রিফলা ইতি। জি স্যার। এখন ভারসাম্য দাম কত পাইছো তুমি? 8 টাকা না? এই যে মাঝখানে যেখানে ক্রস করছে সেখান থেকে আবার একটা দাগ এভাবে দিবা, সেখান থেকে নিচে একটা দাগ দিবা। দেখো যেখানে ক্রস করছে সেখান থেকে এখানে একটা দাগ দিছি, এখানে একটা দাগ দিছি, আমাদের শেষ। তাইলে তোমার দাম ছিল, ভারসাম্য দাম ছিল 8, ভারসাম্য পরিমাণ ছিল 60। তারপরে দুইটা দাম আমরা লিখছি না, 6, 8, 10, 50, 60, 70, শূন্য দাম, এটা পরিমাণ, শেষ। ঠিক আছে, এটাই গ নাম্বার আনসার। হ্যাঁ এটাই না, গ নাম্বার। মানে মোটামুটি শেষ। ঘ ঘ ঘোড়ার ঘ, হ্যাঁ ঘ। এখন এই এতটুকু লিখলে তো আর 4 দিবে না, আর দুইটা লাইন লিখবে। চিত্রটা যে লিখছো এটা যে ভারসাম্য লিখবে আর কি। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একজন এই 6 টাকা, 8 টাকা এবং 10 টাকা দামে চাহিদা এবং যোগানের কি অবস্থা হয়। আমরা দেখতে পেলাম যে একমাত্র 8 টাকা দামে চাহিদা এবং যোগান দুটোই হচ্ছে সমান হয়। আমরা যদি দাম স্যার। যদি দেখি 6 টাকা, বলো। আর বিস্তারিত কিছু লেখা লাগবে না, চিত্র মাধ্যমে দেখে দিলে হবে? আমি তো বলতেছি বিস্তারিত কি লিখবা, কানে কম শুন নাকি তোমরা? আমার কথা শোনা যাচ্ছে না আবির? জি স্যার, মানে চিত্র দেখাইছেন, মানে হ্যাঁ বিস্তারিত অন্য চিত্রর কিছু পরে, লেখা লাগবে হ্যাঁ নাকি? এই যে আমি বলতেছি তো, আমি ব্যাখ্যাটা দিচ্ছি কি লিখবা, কথা একদম চুপ থাকবা, আমি বলবো তারপরে কথা বলবা। চিত্রটা আঁকার পরে কি লিখবে সেটা শোনো। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্য দাম 8 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 60, যেখানে চাহিদা এবং যোগান দুটেই সমান হয়। যদি আমরা দেখি যে 6 টাকা দামে আমরা দেখতে পাচ্ছি চাহিদা হয় 70 একক, যোগান হয় 50 একক। আবার দেখা যাচ্ছে 10 টাকা দামে যোগান হয় 70 একক, চাহিদা হয় 50 একক। তার মানে একমাত্র 8 টাকা দামেই চাহিদা এবং যোগান দুইটা সমান হয়, তাই ভারসাম্য দাম হচ্ছে 8 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 60। এই হচ্ছে অ্যান্সার। এবার কার কি প্রশ্ন আছে করো, বুঝছো না কি? বলো এবার, মৃদুলা বলো। স্যার এদিকে আমি একটা প্রশ্ন করি স্যার। বলো বলো প্রশ্ন করো। এই বিস্তারিত আমরা লাস্টে দিলে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ বিস্তারিত হালকা একটু 3-4টা লাইন লিখবা আর কি, লাস্টে দিবা, চিত্রের পরে আচ্ছা 3-4 লাইন লিখবা। ওকে স্যার। ওকে, এখন আমরা 6 নাম্বারে যাব। 6 নাম্বারটা তো একদম সহজ। লিখছে মিনা কমলা খেতে পছন্দ করে। সে একদিন তার বাবার কাছে কমলা খাওয়ার জন্য বায়না ধরলে তার বাবা তাকে অনেকগুলো কমলা কিনে খেতে দেয়। কমলাগুলো থেকে মিনা যে উপযোগ পেয়েছে তা সারণিক আকারে প্রকাশ করলে নিম্নরূপ হয়। এখন প্রশ্ন হচ্ছে ঢাল কি? তোমরা জানো ঢাল হচ্ছে স্বাধীন চলকের একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। সব বইতেই আছে, দেখে নিবা। 2 নম্বর প্রশ্ন দিছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হয় কি? এখানে কিটা আসে নাই, কি হবে একটা? গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কি প্রযোজ্য হয়? উত্তর হচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হয় না। তার কারণ হচ্ছে আমরা জানি চাহিদা বিধি হচ্ছে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। কিন্তু গিফেন দ্রব্যের বেলায় দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যায়, দাম কমলে চাহিদার পরিমাণ কমে যায়। এই জন্য গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য নয়। আবার শোনো, তোমার প্রশ্ন দিচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কি প্রযোজ্য হয়? তোমরা লিখবা গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হয় না। তার কারণ হচ্ছে চাহিদা বিধি অনুযায়ী দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়, আর দাম বাড়লে চাহিদার পরিমাণ চাহিদা। কমে যায়। কিন্তু গিফেন দ্রব্যের যেহেতু দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যায় এবং দাম কমলে চাহিদার পরিমাণ কমে যায়, এই জন্য গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য নয়। বুঝছো? জি স্যার। মানে নরমালি আমরা জানি কি দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, তাই না? আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। কিন্তু গিফেন দ্রব্য এমন একটা দ্রব্য যেটার দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যায়, দাম কমলে চাহিদার পরিমাণ কমে যায়। এই জন্য গিফেন দ্রব্যের বেলায় চাহিদা বিধি প্রযোজ্য নয়। এবার গ নাম্বারটা বলছে যে উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করো। উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ। উদ্দীপকে তোমাদের ছিল প্রথম কমলা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা কমলা দেওয়া আছে। পাশে দেওয়া আছে টিইউ, মোট উপযোগ। মোট উপযোগ প্রথমে দেওয়া আছে হচ্ছে 5, 9, 12, 14, 15, 15, 14। এখন প্রান্তিক উপযোগ তোমাদের নির্ণয় করতে হবে, এমইউ, তাই না? প্রশ্ন দেখো,
গ বলছে কি এমইউ নির্ণয় করো, তাই না? প্রান্তিক উপযোগ নির্ণয় করতে বলছে। তাহলে এমইউ আমরা জানি কি ভোগের পরিমাণ একটা কি কথা বলে আবার মোট উপযোগের। আরে তুমি একটু মিউট করো না ভাই। আচ্ছা, ভোগের পরিমাণ একটা বাড়ার কারণে তোমার মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। তাহলে একটাই ভোগ করছো আর ভোগ করো নাই, তাহলে মোট উপযোগ যা, প্রান্তিক উপযোগও তা। তা তোমরা দুইটা দ্রব্য ভোগ করছো, মোট উপযোগ কত পাইছো? 9। তার মানে প্রান্তিক উপযোগ কত? 4। কেন 4? দেখো একটা দ্রব্য থেকে 5 একক মজা পাইছো, দুইটা দ্রব্য ভোগ করে পাইছো 9 একক মজা। তার মানে 2 নাম্বার দ্রব্য থেকে কতটুকু মজা পাইছো বলো তো? 4 একক না? একটা দ্রব্য থেকে 5 একক মজা পাইছো, দুইটা একসাথে ভোগ করে 9 একক মজা পাইছো। তাহলে 2 নাম্বার দ্রব্য থেকে কি পরিমাণ মজা পাইছো? 4 একক না? 4 একক। 5 থেকে 9 আসছে না? এরপরে তিনটা যখন ভোগ করছো তখন 12 একক মজা পাইছো। তাহলে 3 নাম্বার দ্রব্য থেকে কি পরিমাণ মজা পাইছো বলো তো? 9 থেকে 12 আসছে, 3। এই তো গুড হইছে 3। এরপরে চারটা যখন ভোগ করছো তখন 14 একক মজা পাইছো। 4 নাম্বার দ্রব্য থেকে কি পরিমাণ মজা পাইছো? 12 থেকে 14 কত? 2। 2 5 নাম্বার দ্রব্য 5টা ভোগ করে পাইছে 15 একক মজা। 5 নাম্বার থেকে মজা পাইছে কতটুকু? 1 এক। একক, কারণ 14 থেকে 15 তে আসছে। এরপরে 6 নাম্বার দ্রব্য ভোগ করে পাইছে 15 একক মজা। 15 থেকে 15 তার মানে হচ্ছে 0, কারণ ইয়া বাড়ানো। আবার 7 নাম্বার দ্রব্য ভোগ করে পাইছে 14 একক, মানে কমে গেছে না? দেখো তো এতক্ষণ ধরে বাড়ছিল, এবার কি হয়েছে? কমে গেছে। 15 থেকে 14 মাইনাস কমেছে। 1, মানে একটা কমে গেছে -1। এইটাই হচ্ছে তোমার গ, যে তোমাকে বলছে যে প্রান্তিক উপযোগ নির্ণয় করতে। এতটুকু লিখলে তো আর 3 এ 3 দিব না, একটু লিখবা যে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি যে প্রথম দ্রব্য ভোগে প্রান্তিক উপযোগ 5, মানে কথা লিখবা দ্বিতীয় দ্রব্য ভোগে 4, তৃতীয় দ্রব্য ভোগে 3, 2 এভাবে কথা লিখবা, শেষ। এটাই উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন বলছে কি দেখো, উদ্দীপক থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো, তাই না? তাইলে আমরা জানি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তো মোটামুটি সবাই জানো, আমি একবার বলি। কেউ কি বলতে পারবা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা? কেউ বলতে পারবা? এখন কারো মনে আছে? আচ্ছা, মনে নাই, আমি জানি। আচ্ছা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্য ক্রমাগত ভোগ করলে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্য কোন একজন ভোক্তা বা কোন দ্রব্যের বিভিন্ন একক কোন একজন ভোক্তা ক্রমাগত ভোগ করতে থাকলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমে যেতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখানে খেয়াল করো, প্রথম কমলা থেকে 5 একক মজা পাইছো, দ্বিতীয় কমলা থেকে 4 একক, তৃতীয় কমলা 3। যতই তুমি ভোগের পরিমাণ বাড়াইতেছো ততই তোমার প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। দেখো 5 4 3 2 1, এটা বাড়ছে না কমছে বলো তো? 5 4 3 2 1, এটা বাড়ছে না কমছে? তার মানে যতই তুমি ভোগ কমছে। বাড়াইতেছো, হ্যাঁ কমছে না? জি স্যার। দেখো, যতই তোমরা ভোগের পরিমাণ বাড়াচ্ছ ততই প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপযোগ কমে যাওয়া, প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এই হচ্ছে ব্যাখ্যা। এখন একটু লিখলে তো আর হবে না, একটু চিত্রটা একবার, এই যে এটা লিখছি না, এটা চিত্র একবার, তোমাদের সব বইয়ে চিত্র দেওয়া আছে, তাও আমি একবার দেখাই। ভিতরে দেখো, চিত্র আছে। ছোট্ট একটা চিত্র, এই দেখো, কিচ্ছু না, এই যা লিখছি তাই এবার রাখবো। কয়টা জিনিস ছিল? 7টা না? 1 2 3 4 5 6 7 মোট উপযোগ রেখা কি দেখো, একটা ভোগ করে কতটুকু মজা পাইছিলা? 5 একক। দুইটা ভোগ করে পাইছিলা হচ্ছে 9 একক। তিনটা ভোগ করে পাইছিলা 12 একক। চারটা 14, পাঁচটাতে হচ্ছে 15, ছয়টাতেও 15, সাতটাতে হচ্ছে আবার 14। তাহলে এই রেখাগুলো যোগ করে, পয়েন্টগুলো যোগ করে আমরা যে রেখা পাবো এটাকে আমরা বলবো মোট উপযোগ রেখা। ঠিক আছে, এটা হচ্ছে কি মোট উপযোগ রেখা। এখানে আমরা লিখি হচ্ছে মোট উপযোগ, এটা হচ্ছে তোমার দ্রব্যের একক। এই ঠিক আছে, এখন শেষ হয় নাই, এটা হচ্ছে মোট উপযোগ। এবার প্রান্তিক উপযোগ দেখাবো একই রেখা থেকে। দেখো, প্রথম দ্রব্য থেকে প্রান্তিক উপযোগ পাইছিলা কত দেখো তো? 5 একক। দ্বিতীয় দ্রব্য থেকে কতটুকু পাইছিলা? 4 একক। 9 তৃতীয় দ্রব্য থেকে, না না না, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ না, প্রান্তিক উপযোগ। তৃতীয় দ্রব্য থেকে 3 একক। চতুর্থ দ্রব্য থেকে 2 একক। পঞ্চম দ্রব্য থেকে 1 একক। ষষ্ঠ দ্রব্য থেকে 0। 1 সপ্তম দ্রব্য থেকে -1। 0 এই যে -1 এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এটা হচ্ছে তোমার দ্রব্যের একক 1 2 3 4 5 6 7। এই তোমাদের সব বই এটা দেওয়া আছে, বুঝছো?
নজরুল ভাই আমি ক্লাসে ভাই, ক্লাসে আপনি ক্লাসে আমি রুমে ইকোনমিক্সে ক্লাসে। আচ্ছা তাইলে এই বুঝছো, হ্যালো, এটা কিচ্ছু আঁকি নাই, এটা হলো যে চিত্রটা তোমাদের দেওয়া, যে জিনিসটা দেওয়া হয়েছে না বিধিটা, এটাই আমি তোমার হচ্ছে চিত্র আকারে আঁকছি, আর কিচ্ছু না। প্রশ্ন থাকলে প্রশ্ন করো, অসুবিধা নাই, প্রশ্ন করো দেখি, না বুঝলে প্রশ্ন করো, চুপ থাকো না। রিমলি বুঝছো বা আবির? স্যার চিত্র দুটো দেওয়া লাগবে তাই না? হ্যাঁ অবশ্যই, তোমাদের বইয়ে তো আছে মনে হয়, চিত্র ছাড়া তো এই প্রশ্ন হয় না। চিত্র বলতে একদম সহজ না, জি দেখো স্যার। এখানে মোট উপযোগ, এখানে দ্রব্যের একক, এখানে দ্রব্যের একক, এখানে শুধু মোট উপযোগ, এখানে প্রান্তিক উপযোগ, এই তো যেটা বের করছো সেটা আঁকবে, কোনো মাপযোগ লাগবে না, হাত দিয়ে আঁকলেই হবে। বুঝছো? দেখে নাও। জি স্যার। ওকে, এখন আমরা তোমার হচ্ছে 7 নাম্বার প্রশ্নে যাই, আর এটা ভিডিও দেওয়া থাকবে, তোমরা একবার মনোযোগ দিয়ে দেখবা, নিজেরাই বুঝতে পারবে। স্যার আমি ক্লাসে স্যার ক্লাসে ওকে, আপনাকে পরে ফোন দেব ভাই। আচ্ছা এখন হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা একটু দাঁড়াও, 7 নম্বরে হচ্ছে ওই 7 নাম্বার কই, হ্যাঁ পাইছি। লেখছে একজন ভোক্তার চাহিদা সূচি নিম্নরূপ, দ্রব্যের একক দাম দেওয়া আছে, চাহিদা দেওয়া আছে, বলছে প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, উদ্দীপক হতে চাহিদা সমীকরণ, স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। ওকে, একদম সহজ, আমি তোমাদের পুরোটাই করাইছি। তোমরা যদি একটু অতীত, তোমাদের খাতায় যদি অতীতের লেকচার থাকে, এই প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে করানো হয়েছে। তাও আমি দেখাই, দাম দেওয়া আছে, দাম কত আছে বলো, 6 টাকা 5 টাকা, পরিমাণ দেওয়া আছে কত দেখো তো, 8 আর 10, তাই না? দেখো তো তোমাদের কাছে কি প্রশ্নগুলো নাই সঙ্গে, বুঝলাম না আমি, তোমরা কোনো রেসপন্স করতেছো না, তোমাদের কাছে সাজেশনটা নাই? স্যার আছে। আছে না, তাহলে সাজেশন থাকলে তো এটা তো প্রশ্নটা সামনে নাও। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্ন, প্রান্তিক উপযোগ কি, আমরা জানি যে অতিরিক্ত এক একক ভোগের কারণে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের কারণে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। শেষ। 2 নম্বর বলছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কিরূপ দেখাও। আর নরমালি কি হয়, মোট উপযোগ বাড়ে, মোট উপযোগ সাথে প্রান্তিক উপযোগ সম্পর্ক অনেক ভাবে হয়। তোমাদের বই অনুযায়ী কোন দ্রব্য যত ভোগ করতে থাকবা ততই ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ ওই দ্রব্য ভোগের কারণে আস্তে আস্তে কমতে থাকবে। আর তোমাদের বইয়ে আরো 2-3 লাইন লেখা আছে, দেখো নিজেরাই লিখতে পারবে। গ নাম্বারটা একটু দেখো, চাহিদা সমীকরণ নির্ণয় করো। এখান থেকে আমরা কিভাবে চাহিদা সমীকরণ নির্ণয় করব, তোমাদেরকে আমি 2টা ক্লাসে এই জিনিসটা দেখাইছিলাম, একটা সূত্র ছিল মনে আছে, চাহিদা সমীকরণ নির্ণয়ের একটা সূত্র আছে। কি সূত্র বলতো? আমরা জানি চাহিদা সমীকরণ হচ্ছে QD minus Q1 divided by Q1 minus Q2 সমান সমান P minus P1 divided by P1 minus P2। এটা কি তোমরা দেখো নাই আগে, না আজকে প্রথম দেখছো? এটা আগে দেখছো না? স্যার দেখছি। ওকে, এখন তোমরা হয়তো ভুলে গেছো, দেখো নাই, মনে আসবে আবার, অসুবিধা নেই। দেখো প্রথম যে দাম এটাকে কি বলে, P1, দ্বিতীয় দাম হচ্ছে P2, প্রথম পরিমাণকে কি বলে Q1, দ্বিতীয় পরিমাণ হচ্ছে Q2। বুঝছো? ওকে, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে শুধু মানটা বসাইলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে কি বলে চাহিদা সমীকরণ। দেখো, বা QD minus Q1 কত, এখানে 8, Q2 কত 10, তাইলে 8 minus 10, P1 কত বলো তো, P1 6, এই যে 6, প্রথম দাম 6, 6 minus 5 কত, P2 হচ্ছে 5 লিখলাম। বা QD minus 8 minus 2 সমান সমান P minus 6 1, বা QD minus 8 গুণ করছি বজ্র গুণ, 1 দিয়া যাই গুণ করবা তাই আসবে, 1 দিয়া QD minus 8 গুণ করলে কি হয়, QD minus 80 হবে, আর minus 2 দিয়া P রে গুণ করলে কি হয়, minus 2P প্লাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হলে 6 দুগুণা 12, প্লাস হচ্ছে 6 দুগুণা 8 12 6 দুগুণা 8 নাকি, 6 দুগুণা 12, তাহলে QD
ইকুয়াল টু তোমার হচ্ছে 8 প্লাস 12 মাইনাস 2p, 8 কে এই পাশে নিয়ে গেলে প্লাস হবে যেহেতু মাইনাস আছে, তাহলে কিউডি ইকুয়াল টু 20 মাইনাস 2p। শেষ। এটি হচ্ছে আমার চাহিদা সমীকরণ। এটা হচ্ছে আমার কি চাহিদা সমীকরণ। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। স্যার ওদেরকে মিউট করতে বলেন। QD equal to 2D 20 minus 2p। এই বুঝছো, এটা এখানে কিন্তু মেধা দেখাই নেই, জাস্ট সূত্রের মধ্যে মানটা লেখা হয়েছে আর কিচ্ছু না। বুঝছো? দেখো কারো কোনো, এটা শেষ আর কিচ্ছু না কিন্তু এখানে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন করো, যদি প্রশ্ন করতে চাও করতে পারো। রিমলি, মৃদুলা, বুঝছো? রিমলি বেগম, রিমলি, নিচে দেখা যাচ্ছে না। স্যার বুঝছে। বুঝছো? কি দেখে নিচে তো কিছু লেখি নাই, বুঝবা কি? কিউডি সমান সমান 20 মাইনাস 2p, এটা লাস্ট টাইম। তার আগে হচ্ছে 8 প্লাস 12 মাইনাস 2p, 8 আর 12 যোগ করলে 20 আর মাইনাস 2p দেওয়া আছে 2p মাইনাস 2। এই হচ্ছে চাহিদা সমীকরণ। এখন ঘ নম্বরে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে স্যার এটা কি খ না গো? এটা গ, গ। এটা গরু। গো। হ্যাঁ এটা গ। এরপরে তোমার হচ্ছে আমরা দিব হচ্ছে ইয়াটা, এরপরে দেখাবো হচ্ছে এটা কই গেল, কই জানি লাস্ট প্রশ্নটা কি বলতো একটু দেখি এখানে, মানে এটার ঘয়ের প্রশ্নটা কি জানো? গ হচ্ছে স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। দেখো আমরা স্থিতিস্থাপকতা বের করতে জানি, আগে আমরা স্থিতিস্থাপকতা বের করবো। দেখো তোমরা জানো যে একের যদি বড় হয় তাহলে স্থিতিস্থাপক দ্রব্য, একের যদি কম হয় তাহলে অস্থিতিস্থাপক দ্রব্য, আর একের সমান হলে একক স্থিতিস্থাপক দ্রব্য। এটা বেশ অনেকবার দেখাইছি। আবার শোনো, একের বেশি হলে কি স্থিতিস্থাপক দ্রব্য, একের কম হলে অস্থিতিস্থাপক দ্রব্য, একের সমান হলে একক স্থিতিস্থাপক দ্রব্য। কিভাবে আমরা এখান থেকে স্থিতিস্থাপকতা বের করবো সেটা দেখো। আমরা জানি ইডি, ইডি মানে স্থিতিস্থাপকতা দেখাইতেছি। ইডি সমান সমান হচ্ছে তোমরা জানো নিচে থাকে কি প্রাথমিক দাম, প্রাথমিক দাম, এখানে দামের পরিবর্তন, এখানে প্রাথমিক পরিমাণ, প্রাথমিক পরিমাণ, পরিমাণের পরিবর্তন। এই হচ্ছে সূত্র, তোমরা মোটামুটি সবাই সেটা জানো। ইনটু 100, সব ক্ষেত্রে তো 100 আছে। আর স্থিতিস্থাপকতাকে আমরা পার্সেন্টেজ আকারে দেখানোর চেষ্টা করি। ওকে, সূত্রটা দেখছো কি লিখছি এখানে? প্রাথমিক দাম, দামের পরিবর্তন, প্রাথমিক পরিমাণ, পরিমাণের পরিবর্তন, মাঝখানে একটা বিশাল বড় ভাগ চিহ্ন আছে। এখন এখান থেকে আমরা এই মানগুলো এখানে বসাবো শুধু। দেখো প্রথমে মনোযোগ দিয়ে দেখবা, শুরুতে তোমার দাম কত ছিল বলতো কেউ একজন? আমির, আবিদ, শুরুতে দাম কত ছিল? শুরুতে তোমার দাম কত ছিল? 6 টাকা না? দেখো শুরুতে দাম কত? 6। তাহলে 6 থেকে দাম কয় টাকা হয়েছে? 5 টাকা হয়েছে না? 6 থেকে 5 হয়েছে না দাম? তাহলে দাম কমছে কতটুকু বলতো? পরিবর্তন হয়েছে কতটুকু? 1 টাকা কমে গেছে না দাম? 6 থেকে 5 হয়েছে মানে কি হয়েছে আসলে? 1 টাকা কমে গেছে না? জি। -1। কেন তোমরা কি স্থিতিস্থাপকতা ভুলে গেছো নাকি? তোমাদের খাতা বের করো। -1। আবার শুরুতে পরিমাণ ছিল কত? 8। 8 থেকে 10 হয়েছে, বাড়ছে কতটুকু পরিমাণ? 8 থেকে 10 হয়েছে, বাড়ছে কতটুকু? 2। 2 ইনটু 100 তো থাকেই। তাহলে এখানে তোমার হচ্ছে 2 দিয়ে 8 টা কাটলে 1/4 মাইনাস 1/6 ইনটু 100। তার মানে এখানে তোমার হচ্ছে আসতেছে 1/4 গুণন মাইনাস 6/1, তার মানে 4/-6, তার মানে -3/2, তার মানে 1.5 মাইনাস 1.5 পার্সেন্টেজ দিয়ে দিতে পারো। এখন দেখো এই 1.5 আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা সবসময় নেগেটিভ আসবে। কেন? কারণ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়, দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এই জন্য সবসময় চাহিদার স্থিতিস্থাপকতা মাইনাস আসবে। যদি এটা মাইনাস না আসে তাহলে বুঝবো তুমি অঙ্কটা ভুল করছো। কিন্তু আমরা আমাদের যখন আলোচনা করবো তখন আমরা মাইনাস দিয়ে আলোচনা করি না, আমরা শেষে লিখবো হচ্ছে অতএব ইডি, একটা চিহ্ন দিব, মডিউলাস, এটাকে বলে মডিউলাস। এটার ভিতরে সবকিছু পজিটিভ হয়, মানে ইডি মানে স্থিতিস্থাপকতা, দুইটা পাশে যদি দাগ দিয়ে দাও তার মানে এটার পরে আমরা লিখতে পারবো 1.5, শুধু মাইনাসটা দেওয়া লাগবে না, যেহেতু এটা মানে এটার ভিতরে সবকিছু পজিটিভ হয়।
1.5 কি গ্রেটার দেন 1 না, তার মানে এটি স্থিতিস্থাপক দ্রব্য নির্দেশ করবে। দেখো এখানে আমাদের স্থিতিস্থাপকতার মান আসছে কত বলো তো, -1.5 আসছে না, দেখো নিচে -1.5 আসছে, কিন্তু আমরা স্থিতিস্থাপকতা আলোচনা করার সুবিধার্থে আমরা মাইনাস সাইনটা অ্যাভয়েড করি কিভাবে, এজন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, এটাকে বলে মডিউলাস, বা যেটাই বলো দুটো বাদ দিবা ইডির পাশে, ইকুয়াল টু 1.5 গ্রেটার দেন 1, যা স্থিতিস্থাপক দ্রব্য নির্দেশ করে। বলো এখন কার কি প্রশ্ন আছে, বলো বলো দেখি, প্রশ্ন করো। তোমরা খাতাটা একবার খুললে, অতীতের খাতা খুললে সব বুঝবা, আমার বিশ্বাস আছে। আবিদ প্রশ্ন করো, ত্রিফলা তানজিনা ইতি। স্যার আমার প্রশ্ন নাই। তারপরে বাইজিদ তো বাই জিহাদ, ব্যাড বয় জিহাদ, প্রশ্ন আছে কোনো? জিহাদ নাই, প্রশ্ন নাই, ঘুমাইতেছ। রিমলি প্রশ্ন করবা কোনো? রিমলি বেগম, স্যার বুঝছি। না না স্যার। মৃদুলা না স্যার প্রশ্ন আচ্ছা বাসায় একবার দেখবা। আর 8 নাম্বার যে প্রশ্নটা সেটা সেম জিনিস, 8 নাম্বার প্রশ্নটা আমি করবো না, তোমরা নিজেরাই পারবা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা কি? আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এরপরে বলছে স্থিতিস্থাপক যোগান ও অস্থিতিস্থাপক যোগানের 3টা পার্থক্য, এটা বই থেকে দেখে নিও। উদ্দীপকতে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো, একই ধরনের সিস্টেম, কোনো পার্থক্য নাই, এভাবে বের করবা। তারপরে লাস্টে বলছে উদ্দীপকতে স্থিতিস্থাপকতার মানের আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, একই জিনিস, একের বেশি আসলে স্থিতিস্থাপক, একের কম আসলে অস্থিতিস্থাপক, একের সমান আসলে তোমার হচ্ছে কি বলে এটাকে একক স্থিতিস্থাপক। বুঝছো? তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই 8টা প্রশ্ন দেখবা, ইনশাআল্লাহ তোমরা 50-এ 50 তো না, 30-তে 30 ইনশাআল্লাহ পারবা। আর হচ্ছে এমসিকিউর জন্য বইয়ের যে দুটো অধ্যায় আছে, প্রথম এবং দ্বিতীয়, অনুশীলনীর প্রশ্ন, অনুশীলনীর যে এমসিকিউ গুলো দেওয়া আছে বইয়ের লাস্টে, সেগুলো তোমরা দেখবা। ইনশাআল্লাহ আমার মনে হয় না তোমাদের কোনো জিনিস না পারার থাকবে, সবই তোমরা ইনশাআল্লাহ পারবা। আর মনোযোগ দিয়ে বাসায় একটু পড়বা, সকল জিনিসই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা একবার বাসায় বই খুলে দেখলে আমার বিশ্বাস তোমরা আরো বেশি পরিষ্কার হবে বিষয়গুলো। তো আজকে এ পর্যন্তই থাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আল্লাহর দোহাই একটু পড়াশোনা করে বাসায়। তোমাদের পরীক্ষা তো 14 তারিখ থেকে হবে, অনলাইনে হবে এমসিকিউটা, রিটার্ন পরীক্ষাটা তোমরা ছবি তুলে একটা নির্দিষ্ট মেইল তোমাদের দেওয়া হয়েছে, কোন সাবজেক্ট কোন মেইলে পাঠাবা, এটা পাইছো না সবাই তোমরা? বাংলা কোন সাবজেক্ট কোন জায়গায় পাঠাবা, ইংরেজি কোন জায়গায়, ইকোনমিক্স, একটা মেইলের লিস্ট দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেকটা গ্রুপে, আমি দেখছি। তো ওটা তোমরা আগে থেকে একটু ঠিক করে নিও, যেন পরীক্ষার পরে বেশি তাড়াহুড়া করতে না হয়। আর লেখাটা পরিষ্কার ভাবে লিখবা, যেন শিক্ষকরা দেখতে পারে, পড়তে পারে। আর উপর দিয়া তোমার রোল, নাম, কলেজের নাম সুন্দর করে লিখবা। খাতা তো কলেজ থেকে দেওয়া হবে না, খাতা তো বাসায় বসে পরীক্ষা দিবা, নিজেরা খাতাটা সুন্দর করে লিখে আবার ওই যে পরীক্ষা শেষে 4 দিনের পরে, ওই যে 24 থেকে 28 তারিখ, এটাও তো মনে পাইছে, 24 থেকে 27, এই 4 দিনের মধ্যে খাতাটা কলেজে এসে দিয়ে যাওয়া পরীক্ষা কমিটির রুমে। নিচতলায় দেখবে একটা রুমে আছে, লেখা থাকবে, ঢুকলেই হাতের বামে প্রথম রুমটা দেখবা, এখানে লেখা থাকবে পরীক্ষা কমিটি, বুঝতে পারবা? স্যার খাতা কি জমা দিয়ে আসবো? হ্যাঁ, তো নোটিশ পাও নাই? তোমরা কি চোখে কম দেখো না, চোখে বই দিয়ে লেখাটা পড়তে পারো না? তোমাদের 21টা মেইলের যে একটা নোটিশ আসছে, ওটার নিচে ভালো করে পড়ো কি লেখা আছে, বুঝছো? ওটা পড়বা, একটা শিক্ষক, হ্যাঁ ওটা দেখো। কলেজে যদি না দিয়ে যাও তাহলে এটা পরীক্ষা হবে কিভাবে? যদি শুধুমাত্র মেইল দিলেই হয় তাহলে পরীক্ষা বাতিল হবে, মাথায় রাখো। এখানে লেখা আছে স্পষ্ট ভাবে, যদি আমরা হাতে খাতা না পাই তাহলে কিন্তু পরীক্ষা বাতিল, এটা মাথায় রাখো, ঠিক আছে? আজকে এ পর্যন্তই থাক। এছাড়া কোনো ধরনের যদি পরীক্ষার নিয়ম কানুন সব তোমরা গ্রুপ থেকে পেয়ে যাবা, টেনশন করার কিছু নাই। আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু পড়াশোনা করো, ওকে।